ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Smoking and alcohol consumption is injurious to health. It causes cancer. বাবু অভয় দিলি এখন কথা কই বাবু। মুই একদিন ওই শেষ রাত্রির দিকে মাছ ধরার লিগে যেতেছিল ওই পুকুর ঘাটের পাশে রাস্তাটা দি, হঠাৎ করে চোখ পড়লো ওই পিটুলি গাছটায়। বলবো কি বাবু, এই দিনের বেলায় এত লোকের মাঝখানি বলতে গিয়েও আমার গাটা না শিউরি উঠতেছে। হ্যাঁ, দেখনু একখানা মেয়ে মানুষ, হুজুর একটা মেয়ে ওই আতপোড়া অবস্থায় ওই পিটুলি গাছটার একটা ডাল থেকে গলায় দড়ি দিয়ে ঝুলতেছে বাবু। আর চামড়া গুলান ঘষি ঘষি পড়তেছে। এইরকম ঘটনা প্রতিদিনই ঘটতেছে বাবু। বড্ড ভয় করতেছে বাবু। ছেলে পুলে নিয়ে ঘর করি বাবু। এবার মনে হয় গাছেরই অন্য কোথাও চলে যেতে হবে। নমস্কার শ্রোতা বন্ধুগণ, অভিজিৎ স্টোরি জোনে আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য হাড় হিম করা একটি গ্রাম বাংলার ভূতের গল্প, কালো বিলের ডাক। গল্পের লেখক, কথক, সূত্রধর এবং আবহে আমি অভিজিৎ। পোস্টার ডিজাইনার বৃষ্টি। বিশেষ সহযোগিতায় সোমা ভট্টাচার্য। অভিনয়ে প্রদ্যুৎ, শুভম, মৌমিতা, সায়ন্তন, দিব্যেন্দু, পম্পা, ঝিনুক ও অভিজিৎ। সমগ্র পরিচালনায় অভিজিৎ স্টোরি জোন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। কে কোন জায়গা থেকে শুনছেন অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করছি আজকের গল্প, কালো বিলের ডাক। বাংলার পশ্চিমের শেষ প্রান্তে এক শান্ত সবুজ কোণে অবস্থিত একটি ছোট গ্রাম হিজলপুর। সকালবেলা রোদ যখন তালপাতার ফাঁক দিয়ে মাটিতে ছায়ার মতো নকশা ফেলে, তখন গ্রামটা যেন একটা স্বপ্নের মতো লাগে। কাঁচা রাস্তা, দুধারে সারি সারি বট, পাকুড় আর আম গাছ। তাদের ছাওয়ায় বসে থাকে বৃদ্ধরা। কেউ হুঁকো টানছে, কেউ জটলা করে গল্প করছে। দূরে ক্ষেতের ধান বাতাসে দুলে ওঠে, আর বাঁশবনের মধ্যে দিয়ে শোনা যায় নামাজের আজান আর মন্দিরের ঘণ্টা। সন্ধ্যায় মাটির ঘরের উনানের ধোঁয়া যখন আকাশে উঠতে থাকে, তখন পুরো গ্রামটা ভরে ওঠে চালের খই, দুধ আর ভাজা পিঠের মিষ্টি গন্ধে। কিন্তু এই বটতলার শান্ত জীবনটা শেষ হয় গ্রামের একদম প্রান্তে গিয়ে। সেখানে আছে এক ভয়ঙ্কর জলাভূমি, কালো বিল। কালো বিলের জল সবসময় ঘোলাটে আর অস্বাভাবিক কালো। দুপুরবেলাতেও তার ওপর কুয়াশা ভাসে, যেন সূর্যের আলো সেখানে পৌঁছাতে ভয় পায়। গ্রামের লোকেরা বলে বহু বছর আগে ওই বিলের মধ্যে একদল জেলে নৌকা নিয়ে গিয়েছিল, তারপর আর কেউ ফিরে আসেনি। মাঝে মাঝে রাতের বেলায় হঠাৎ শোনা যায় কারোর যেন চিৎকার ভেসে আসে বিলের কাছ থেকে। কেউ বলে সেটা বাতাসের শব্দ, আবার কেউ বলে ওটা হারিয়ে যাওয়া জেলেদের আর্তনাদ। গ্রামের বাচ্চাদের কঠোর নিষেধ সেখানে যেতে, কারণ বিলের পাড়ে গেলে পায়ের নিচে কাদা নয়, যেন অন্য কিছু টেনে ধরে নিচে নামাতে চায়। বর্ষাকালে বিলটা ফুলে ওঠে,
আর আশেপাশের গাছের পাতাও কালচে হয়ে যায়। অনেকে বলে বিলের নিচে নাকি একটা পুরনো মন্দির ডুবে আছে। সেখানে এখনো রাতে শোনা যায় মন্ত্রোচ্চারণের ক্ষীণ শব্দ। বটতলা গ্রামের মানুষরা তাই সূর্য ডোবার পর আর কখনো কালো বিলের দিকে তাকায় না। তারা জানে ওই অন্ধকার জলের নিচে এমন কিছু আছে যার রহস্য কেউ জানে না আর কেউ জানতেও চায় না। গ্রামবাসীরা বলে, ওই বিলে যে মাছ ধরতে যায় সে আর সকালে বাড়ি ফেরেনি গো। কেউ কেউ বলে, পূর্ণিমার রাতে দিনে নাকি দেখা যায় একটা সাদা সাদি পদা মেয়ে জলের উপর ভেসি বেড়ায় গো, আর আর গলায় গান গায় ভয়ার্ত করুণ সুরে। সময় তো যায় ফিরিয়া চাঁদের নিচে কে ডাকে রে নাম ধরে মৃদু সুরে হার কানে ফিস ফিস করে ভুলে যাওয়ায় পুরনো সুরে ফিরে আয় ফিরে আয় সময় তো যায় ফিরে আয় পাতার ফাঁকে চাঁদের আলো নূরে ওঠে কবরের ছায়া দূরে কেউ গায় কাঁদো সুরে ফিরে আয় ফিরে আয় সময় তো যায় ফিরে আয় ফিরে আয় ফিরে আয়। আজ থেকে 20 বছর আগে হিজলপুরে হঠাৎ করে একটা হৃদয় বিদারক ব্যাপার ঘটে গিয়েছিল। সারা রাত পুরো হিজলপুর গাঁয়ের মানুষরা রামু বাগদির মেয়ে অতসীকে খুঁজে বেরিয়েছে। সবে মাত্র যখন সকালের আলোটা ফুটেছে, ও পাড়ার কানুর মা কালো বিলের ঘাটে বাসন মাজতে গিয়ে দেখে বিলের পাশের একটা পিতুলি গাছের ডাল থেকে গলায় দড়ি দিয়ে সালোয়ার পরা মেয়ে একটা ঝুলছে। ও মা গো, ও কি, ও বাবারে, হে কি গো। এটা দেখে কানুর মা ভয়ে বাসন ফেলে দৌড়ে পালায়। সে গ্রামে এসে ব্যাপারটা জানাতেই সবাই ছুটল কালো বিলের ধারে। তখন রাতের অন্ধকার মুছে দিনের আলো প্রস্ফুটিত হচ্ছে। তারা সেখানে গিয়ে দেখল পিতুলি গাছের ডাল থেকে রামু বাগদির মেয়ে অতসী গলায় দড়ি দিয়ে ঝুলছে। কালো জিভটা বেরিয়ে আছে, চোখটা বিস্ফারিত, মুখটা ভয়ঙ্করভাবে ফুলে গোল আকার ধারণ করেছে। মাছিগুলো ওই দেহটার ওপর দিয়ে উড়ছে। ওই ভিড়ের মধ্যে রামু বাগদিও ছিল। মেয়ের এই অবস্থা দেখে রামু বাগদি সঙ্গে সঙ্গে ওখানে পড়ে অজ্ঞান হয়ে যায়। ভিড়ের মধ্যে থেকে গ্রামের একজন বৃদ্ধ লোক কালীপদ চাটুর্যে, সবার কাছে কালী খুড়ো নামে পরিচিত, তিনি বললেন, মুখে ধরে বসাও, মুখে চোখে জল দাও। ইডিয়তি ভগবান, কেমন তোমার বিচার। গ্রামের এক যুবক নিতাই বলে উঠল, এই বডিতে কেউ হাত দিও না, পুলিশকে খবর দিতে হবে। আমারে পুলিশ কেন? আহা, আরে দাদু, এটা তো জানতে হবে, এটা আত্মহত্যা না কেউ মেরে ঝুলিয়ে দিয়েছে।
মেরে ঝুলিয়ে দিয়েছে মানে? হতেও তো পারে। যদি তা হয় তাহলে জানতে হবে ও আত্মহত্যা করলো কেন। আচ্ছা, আমি পুলিশ ডাকতে গেলাম। পুলিশ না আসা পর্যন্ত কেউ কাছে যাবে না। সবাই ওইখানে ভিড় করে দাঁড়িয়ে রইল। যারা দুর্বল হৃদয়ের তারা নাকে কাপড় দিয়ে চোখ মুছতে মুছতে সেখান থেকে চলে গেল। রামু বাগদিকে নিয়ে কিছু লোক ব্যস্ত হয়ে গেল। পাশের বাড়ির একটি মাটির দাওয়ায় রামু বাগদিকে শুয়ে মাথায় মুখে জল দিয়ে পাখার বাতাস করে চলেছে কিছু গ্রামবাসী। গ্রামের যুবক নিতাই আরো 2-3 জন মিলে পুলিশকে ডাকতে চলে গেল। এই খবর প্রচার হতে বেশি সময় লাগলো না। লোকের মুখে প্রচার হতে হতে এই হিজলপুরের সকালবেলার ঘটনা মাঠ ঘাট পার হয়ে আরো পাশাপাশি 2-3টে গ্রামের মানুষের কাছে খবর পৌঁছালো। তারাও গ্রাম উজাড় করে হিজলপুর গায়ে উপস্থিত হলো এবং প্রত্যেকে গলায় দড়ি থাকা অবস্থায় অতসীর দেহ দেখে আতঙ্কে শিউরে উঠল। সবার মুখেই একটাই কথা, এরকম কেন হলো? অতসী খুব ভালো মেয়ে, লেখাপড়ায় খুব ভালো এবং বুদ্ধিমান। মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছে, উচ্চ মাধ্যমিকেও ফার্স্ট ডিভিশন পেয়েছে। এখন সবেমাত্র শহরের একটি কলেজে ভর্তি হয়েছিল। শেষ হয়ে গেল প্রথম বর্ষের একটি ছাত্রী। এতদূর লেখাপড়া এর আগে হিজলপুর কেন, আশেপাশে 2-3টে গ্রামের কেউ কোনোদিন করেনি। সে শুধু হিজলপুরের গর্ব নয়, আশেপাশে 2-3টে গ্রামের মানুষও তাকে চিনত। তার যখন 10 বছর বয়স তখন তার মা মারা যায়। তারপর থেকেই তার বাবা তাকে কোলে পিঠে করে মানুষ করেছে। রামু বাগদি কালো বিলে ডোঙা ভাসিয়ে মাছ ধরে, আর যা উপার্জন করে তা শহরে বিক্রি করে বাবা মেয়ের সংসার কোনো মতে চলে যায়। মেয়ের অসম্ভব পড়াশোনার প্রতি ঝোঁক থাকাতে সে যে করেই হোক কষ্ট করে রামু বাগদি মেয়ের পড়াশোনা চালিয়ে যেতে থাকে। অতসী কলেজ থেকে ফেরার পথে 2-1টা টিউশনি করে বাড়ি ফেরে। খুব হাসি খুশি প্রাণোচ্ছল একটি মেয়ে। কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল সেটা হিজলপুরের গ্রামবাসী এবং আশেপাশে 2-3টে গ্রামের সমস্ত অধিবাসীরা এই ঘটনায় অবাক হয়ে গেল। কোনোদিন কোনো অপপ্রচার অতসী সম্পর্কে কেউ কোনোদিন শোনেনি। হঠাৎ করে ও কেন আত্মহত্যা করতে যাবে, আর কেনই বা কেউ অতসীকে মারতে যাবে? এইরকম একটা মেয়ের সাথে কার কি শত্রুতা থাকতে পারে? এইরকম হাজারো প্রশ্ন সমস্ত মানুষের মাথার মধ্যে ঘুরছিল। ঠিক তখনই নিতাই পুলিশকে নিয়ে ঘটনাস্থলে এলো। পুলিশ সমস্ত জায়গাটা পরিদর্শন করলো, ভালো করে লক্ষ্য করলো ঝুলন্ত দেহটাকে। তারপর ডোমকে বলল ঝুলন্ত দেহটাকে নামাতে। পুলিশ যথারীতি নিজের কাজ করতে লাগলো। কিছু প্রমাণ সংগ্রহ করা, গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করা, কিন্তু কোনো গ্রামবাসী সঠিক কিছুই বলতে পারল না। কেন অতসী গলায় দড়ি দিয়েছে, তার আত্মহত্যার কারণটাই বা কি? পুলিশও চিন্তায় পড়ে গেল। পুলিশ ঝুলন্ত দেহটাকে নিচে নামিয়ে পোস্টমর্টমের জন্য নিয়ে চলে গেল। গ্রামের কিছু ছেলেরা তার সাথে গেল এবং গ্রামের ছেলেরা বলে গেল তারা পোস্টমর্টম করা হয়ে গেলে দেহটাকে নিয়ে সোজা শ্মশানে চলে যাবে। তাই বাকি যারা রয়ে গেল গ্রামে তাদেরকে বলে গেল সৎকারের জন্য সব কিছু জোগাড় করে রাখতে। এই বলে পুলিশের সাথে ওই দেহটাকে নিয়ে গ্রামের ছেলেরা চলে গেল। তারপর সমস্ত গ্রামবাসীরা যে যার ঘরে ফিরে গেল। রামু বাগদিকে ওই অসুস্থ অবস্থায় পাশের গ্রাম মোহনপুরে তার এক ভাগ্নি থাকে, সে নিয়ে গেল। হিজলপুর থেকে মোহনপুরে দূরত্ব খুব বেশি নয়, পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিট। রামু বাগদির অনেকদিন আগেই স্ত্রী মারা গেছে, আর এখন মেয়েটিও গত হয়েছে। তাই তার সংসারে আর কেউ রইল না।
তবে রামুবাগদের অবস্থা দেখে গ্রামবাসীরা সবাই বলল, বাপটা মনে হয় বেশি দিন টিকবে না। সন্তান শোক যে কি নিদারুণ কষ্টের, তা যে হারিয়েছে সে জানে। গ্রামের ছেলেরা অতসী দেহটাকে পোস্টমর্টম থেকে এনে সৎকার করে স্নান করে যে যার বাড়ি ফিরে গেল। পরে পুলিশ জানিয়েছিল এটা আত্মহত্যা, অর্থাৎ স্বেচ্ছায় সে গলায় দড়ি দিয়ে বিলের ধারে পিটুলি গাছটায় ঝুলে পড়েছিল। কিন্তু কেন? একটা ফাঁসি খুশি প্রাণোচ্ছল মেয়ের এইভাবে চলে যাওয়াটা কেউ মেনে নিতে পারল না। সমস্তটাই যেন রহস্য আর ধোঁয়াশায় ঘেরা। সবার মাথার মধ্যে আর মুখে মুখে একটা কথাই ফিরতে লাগলো, অতসী আত্মহত্যা করলো কেন? যত দিন যেতে লাগলো রহস্যটা আরো বেশি করে গাঢ় হয়ে দানা বাঁধতে লাগলো সবার মনে। তারপর থেকেই হিজলপুর গ্রামে নানা রকম ঘটনা ঘটতে শুরু করলো। প্রতিদিনই কারো না কারো গোয়াল ঘর থেকে গরু বাছুর চুরি যেতে লাগলো, এবং সকাল হলে সেই গরু বাছুরকে দেখা গেল আধ খাওয়া অবস্থায় ওই পিটুলি গাছের গোড়ায় পড়ে থাকতে। একদিন সকালে উঠে সবাই দেখল ওই পিটুলি গাছটা যে বিলের ধারে, সেই বিলের মাছ সব মরে ভেসে উঠেছে এবং প্রত্যেকটা মাছ আধ খাওয়া অবস্থায় পুকুরের জলে ভাসছে। ভোলার মা একদিন বেশি রাত্রের দিকে গোয়াল ঘরে গরুকে খাবার দিয়ে শোবার ঘরের দিকে আসছিল। গোয়াল ঘর আর শোবার ঘরের মধ্যে একটা বড় উঠোন। সেই উঠোন দিয়ে আসার সময় ভোলার মা দেখতে পায় এক চালা ঘরের মাথার উপর কেউ একজন বসে আছে দু হাত পা ছড়িয়ে। তার অর্ধেক শরীরটা পোড়া, চোখ দুটো আগুনের গোলার মতো ধকধক করে জ্বলছে, আর সে দাঁত বার করে হাসছে। এটা দেখে রামুর মা প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে সেইখানেই পড়ে যায়। এই চিৎকার শুনে ভোলা এবং তার 3 ভাই বেরিয়ে এসে দেখে তার মা উঠোনের মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি করে তুলে ঘরের ভেতরে বিছানায় নিয়ে গিয়ে শুইয়ে দেয়। জ্ঞান ফিরলে জিজ্ঞাসা করে কেন সে অজ্ঞান হয়ে গিয়েছিল। তখন ভোলার মা বলে, আমি ওই গোয়েল থেকে গরুকে খাবার দিয়ে ঘরের পানে আসতেছিনু, উঠোনের মাঝখানে যেই এসে পৌঁছলুম, ঘরের চালে ওপরে দেখিনু একখান কঙ্কাল। ওরে বাবারে, একদিকটা পোড়া, মাংসগুলো খসি খসি পড়তেছে। ওরে বাবারে, গালটা মাড়ি পর্যন্ত চেরা গো। 2 হাত পা ছড়িয়ে বসে আছে চালের উপরে, আর চোখগুলান, ওরে বাবা, সে তো আগুনের বাটার মতো দিক দিক করে জ্বলতেছে। ওরে বাবা, মাগো, ওরে বাবা রে। সবাই বিশ্বাস করলো এবং বুঝল অতসীর আত্মায় পুরো গ্রামটাকে অতিষ্ঠ করে তুলেছে। এই খবর সবার কাছে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ল। তারপর থেকে গ্রামের মধ্যে উপদ্রব আরও বেড়ে গেল। গ্রামের প্রত্যেকটা বাড়িতে কোনোদিন মরা পোড়ানো কাঠ, কোনোদিন গরুর হাড়, কোনোদিন পশু পাখির আধ খাওয়া দেহ বাড়ির উঠোনে ঘরের চালে পড়তে লাগলো। একদিন ওই গ্রামেরই ওসমান চাচা মাছ ধরার জাল কাঁধে নিয়ে ভোর রাত্রের দিকে বিলের ধারের রাস্তাটা দিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই তার চোখে পড়ল পিটুলি গাছের একটা ডাল থেকে গলায় দড়ি দিয়ে একটা মহিলা ঝুলছে, আর মরাটা দোলনার মতো করে দুলছে। ওসমান চাচা বুদ্ধিমান লোক, সে ভয় পেয়ে তাড়াতাড়ি ওখান থেকে চলে এলো বটে, কিন্তু বুঝতে পারল
সারা গ্রামের আতঙ্ক অতসীর প্রেতাত্মাই করে চলেছে। সে কিছুই কাউকে বলল না। মোহনপুর আর হিজলকুড়ের মাঝখানে একটা শ্মশান আছে, যে শ্মশানে পাশাপাশি 2-3টে গ্রামের মরা পোড়ানো হয়। ওই শ্মশানের পাশেই কালো বিল। একদিন মোহনপুরের ভুবন জেলে মাছ ধরার জন্য সন্ধ্যের একটু পর হাতে একটা হ্যারিকেন আর একটা বড়শি নিয়ে বিলের কাছে আসে। মাছ ধরতে ধরতে শ্মশানের এতটাই কাছে এসে যায় সে, হঠাৎ করেই সে লক্ষ্য করে শ্মশানে একটা চিতা ধকধক করে জ্বলছে, আর সেই জ্বলন্ত চিতার ওপর উবু হয়ে বসে আছে একটা মানুষ। তার শরীরে আগুন জ্বলছে আর চামড়াগুলো খসে খসে পড়ছে। তারপর হঠাৎ করে সে দেখে ওই মানুষটা জ্বলন্ত অবস্থাতেই চিতার ওপর শটাং দাঁড়িয়ে আছে। এটা দেখে হ্যারিকেন আর বর্ষা পেলে সে দৌড় মারে। তারপর মোহনপুরে ফিরে সবাইকে সে জানায়। গ্রামের প্রতি রাতের এই ঘটনা জমিদার রুদ্রনারায়ণের কানে গিয়ে পৌঁছায়। একদিন সকালবেলায় গ্রামের সবাই মিলে রুদ্রনারায়ণ বাবুর কাছে এসে আর্জি জানায় এই বিপদ থেকে তাদেরকে রক্ষা করার জন্য। কিন্তু এই রকম বিপদ থেকে কিভাবে গ্রামবাসীকে রক্ষা করবে সেটা রুদ্রনারায়ণ বাবুর মাথাতেই ঠিক আসে না। হঠাৎ করে এই গ্রামের ওসমান চাচা বলে ওঠে, বাবু অভয় দিলি এখন কথা কই। বলো শুনি, কি করতে চাও? এই গ্রামের ভালোর জন্য আমি সব কিছু করতে রাজি আছি। বাবু মুই একদিন ওই শেষ রাত্রিদের দিকে মাছ ধরার লিগে যেতেছিনু ওই পুকুর ঘাটের পাশে রাস্তাটা দি। হঠাৎ করেই চোখ পড়লো ওই পিটুলি গাছটায়। বলবো কি বাবু, এই দিনের বেলায় এত লোকের মাঝখানি বলতে গিয়েও আমার গাটা না শিউরি উঠতেছে। হ্যাঁ, দেখনু একখানা মেয়ে মানুষ, হুজুর একটা মেয়ে ওই হাত পোড়া অবস্থায় একটা ডাল থেকে গলায় দড়ি দিয়ে ঝুলতেছে বাবু, আর চামড়া গুলান ঘষি ঘষি পড়তেছে। এই রকম ঘটনা প্রতিদিনই ঘটতেছে বাবু। বাবু বড্ড ভয় করতেছে বাবু, ছেলে পুলে নিয়ে ঘর করি বাবু। এবার মনে হয় গাছেরই অন্য কোথাও চলে যেতে হবে। আরে না না, অত ভয় পেও না। দেখো, এ বিপদের দিনে বুকে সাহস নিয়ে মাথা ঠান্ডা করে এগোতে হয়, বুঝলে? দেখো তোমরা, যা কিছু গ্রামের মধ্যে হচ্ছে তার কি বিধান হতে পারে তাই করো। খরচ যা লাগে তা আমি দেবো। বাবু, আমার একা জানাশোনা রোজা আছে, তাকে গিয়ে একবার খবর দিব। হ্যাঁ, সে যদি বিধান বাদলে দেয়। বেশ, তাই দাও। তাকে বলো আমার সাথে এসে কথা বলতে, আর সেটা আজকেই বেরিয়ে পড়ো। ভুবন জেলের সাইকেল নিয়ে চলে গেল রোজাকে আনতে এবং সঙ্গে করে তাকে নিয়েও এলো। তারপর জমিদার রুদ্রনারায়ণের কাছে তাকে নিয়ে গেল। জমিদার বাবুর কাছ থেকে সে সব শুনল। তারপর এক তার ঝোলা থেকে কিছু একটা গুঁড়োর মতো বার করে ভুবন জেলের হাতে দিয়ে বলল, এই নাও, এই গ্রামে যতগুলো ঘর আছে প্রত্যেকের বাড়ির সদর দরজায় একটু একটু করে লাল কাপড়ে মুড়ে টাঙিয়ে দাও, আর ওই পিটুলি গাছটাকে কেটে পুড়িয়ে দাও। রোজার কথা মতো ভুবন জেলে প্রত্যেক বাড়ির কর্তাদের হাতে ওই বিবটিটা দিয়ে সব নিয়ম বলে দিয়ে এলো। প্রত্যেক বাড়ির কর্তারা কথা মতো বাড়ির সদর দরজায় লাল কাপড়ে মুড়ে ওই বিভূতিটা টাঙিয়ে দিল এবং গ্রামের কিছুজন ওই পিতুলি গাছটাকে কেটে পুড়িয়ে দিল। সেদিনের পর থেকে গ্রামে উপদ্রব কমে গেল বটে, কিন্তু জমিদার বাড়িতে উপদ্রব বেড়ে গেল।
জমিদার রুদ্রনারায়ণের দুই ছেলে, বড় ছেলে প্রতাপ নারায়ণ এবং ছোট ছেলে আদিত্য নারায়ণ। মাঝে মধ্যে বাড়ির কেউ না কেউ দেখতে পেত বাড়ির উঠোনের চারপাশে কালো একটা ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে। একদিন আদিত্যনারায়ণ রাতে ঘুম না হওয়ায় শোয়ার ঘরের বাইরে পায়চারি করছিল। হঠাৎ সে দেখতে পায় বাড়ির কার্নিস থেকে দুটো পা ঝুলছে। পুরো বাড়ি অন্ধকার জোছনা রাত্রি, চাঁদের আলো কিছুটা বাঁকাভাবে বারান্দা এবং কার্নিসে পড়েছে, আর তাতে সে দেখতে পায় কেউ যেন কার্নিসের ওপরে বসে আছে আর বসে বসে পা দোলাচ্ছে। প্রথমটা দেখে সে আঁতকে ওঠে, তারপর নিজেকে কিছুটা সামলে নিয়ে কার পা এটা জানার আগ্রহে বারান্দা থেকে কিছুটা ঝুঁকে কার্নিসের দিকে চোখ রাখে। আদিত্য নারায়ণ যা দেখে তা দেখে তার শরীরের রক্ত জমে বরফ হয়ে যায়। আদিত্য নারায়ণ অন্ধকার জোছনা রাত্রে দেখে কার্নিসে বসে আছে অতসী, ঘাড় বেঁকিয়ে হাসি হাসি মুখ নিয়ে তার দিকে দেখছে, আর চোখের কোণ দিয়ে ঠোঁটের কোণ দিয়ে টাটকা কাঁচা রক্ত গড়িয়ে পড়ছে। এটা দেখে আদিত্য নারায়ণ ছুটে নিজের ঘরে চলে এসে দরজাটা বন্ধ করে দেয় এবং ঘরের এক কোণে ভয়ার্ত অবস্থায় জবুতবু হয়ে ঢুকে বসে থাকে। আর বাইরে থেকে শুনতে পায় এক অমানবিক পৈশাচিক হাসির শব্দ। তারপর আস্তে আস্তে রাত কেটে ভোর হয়। সকাল হয়ে বেলা গড়িয়ে গেলেও আদিত্য নারায়ণ দরজা না খোলাতে বাড়ির চাকর এসে দরজা ধাক্কাতে থাকলেও দরজা খোলে না। তারপর বাড়ির সবাই এসে দরজাটা ভেঙে দেখে ঘরের খাট আর আলমারির মাঝখানে যে সরু জায়গা আছে সেখানে দুটো হাঁটুর নিচে মুখ করে আদিত্য নারায়ণ বসে আছে। তাকে সবাই ডাকলে মুখ তুলে সে সবাইকে দেখে। ওই ঘরের ভেতরে যারা ছিল তারা প্রত্যেকেই দেখে আদিত্য নারায়ণের চোখে মুখে ভয় আর আতঙ্কের চিহ্ন, এবং সে পাগলের মতো করতে থাকে এবং তার মাকে জড়িয়ে ধরে। সব শেষ করে দেবে, সব শেষ করে দেবে, আমায় মেরে ফেলবে, আমায় মেরে ফেলবে, আমায় মেরে ফেলবে। ওরে বাবারে, কি হয়েছে বাবা? এমন কেন করছিস তুই? কে মেরে ফেলবে? ওগো, তুমি কিছু বলো। আমার ছেলেটা যেন কেমন করছে। জমিদার বাবু শহর থেকে ডাক্তার আনালেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। সারা দিন রাত আদিত্য নারায়ণ ওই ঘরের কোণে ভয়ার্ত অবস্থায় বসে থাকে আর একটাই বলি আউড়ে যায়, সব শেষ করে দেবে, সব শেষ করে দেবে, আমায় মেরে ফেলবে, আমায় মেরে ফেলবে, আমায় মেরে ফেলবে। ওরে বাবারে। প্রভাবতী দেবী ওনার গুরুদেবকে আনালেন এবং সব কিছু খুলে বললেন। গুরুদেব এসে বাড়ির পরিস্থিতি পর্যবেক্ষণ করে বললেন, তোদের বাড়িকে উদ্ধার করতে পারবো কিনা আমি জানি না। একটা কথা তো মানিস, ভগবানের কাছে সবাই সমান, তার সে যতই বড় ভক্ত হোক। অন্যায় তুমি যদি করো তার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। না বাবা, আমি ভুল করেছি। যার জন্য আমার ছেলেটা এরকম হয়ে গেল। সেটা আমি তোর ছেলেকে দেখার পরই বলতে পারবো। চল চল, আমাকে ওর কাছে নিয়ে চল। প্রভাবতী দেবী গুরুদেবকে নিয়ে আদিত্য নারায়ণের ঘরেতে এলেন। পিছনে পিছনে বাড়ির সমস্ত সদস্যরা এসে জড়ো হলো। গুরুদেব ভালো করে ওর ছেলেকে পর্যবেক্ষণ করে বললেন,
তোর ছেলের ওপরে কোনো পিশাচিনীর নজর পড়েছে, সেই রকমেরই লক্ষণ তোর ছেলের চোখে মুখে ফুটে উঠেছে। তবে কোনো উদ্দেশ্য ছাড়া কোনো পিশাচিনী কোনো মানুষের শরীরে আশ্রয় করে না। কেন আশ্রয় করেছে ওর শরীরে এবং সে কি চায় এটা জানতে হলে আজকে রাত্রিটা আমাকে এখানে থাকতে হবে। রাত্রে সবাই যখন তোরা শুয়ে পড়বি তখন আমি একটা যজ্ঞতে বসবো। সেই যজ্ঞতে তোরা কেউ থাকতে পারবি না। আর সেই যজ্ঞতে বসার পর বাড়ির মধ্যে অনেক কিছু উপদ্রব শুরু হবে, কিন্তু তোরা কিছুতেই দরজা খুলে বাইরে বেরোবি না। যে বেরোবি সেই কিন্তু মরবি। যজ্ঞ শেষ করে সকালে আমি সব কিছু তোদেরকে বলবো, এর বেশি আমি কিছুই বলতে পারবো না। কেন পিশাচিনী এর শরীরে আশ্রয় গ্রহণ করেছে, কেউ এই পিশাচিনী, সব উত্তর পেয়ে যাবি কাল সকালে। আজকে রাত্রিটা শুধু আমায় দে। এই বলে আদিত্য নারায়ণের ঘরে তালা দিয়ে সবাই নিচে চলে গেল। আস্তে আস্তে রাত নামল। রাত 10টার পর সবাই যে যার খাওয়া দাওয়া করে দরজায় খিল এঁটে ভয়ার্তর শঙ্কিত হয়ে নিদ্রাহীনভাবে রাত কাটাতে লাগলো। বাইরে ঘুটঘটে অন্ধকারে অত বড় জমিদার বাড়ির উঠোনের মধ্যে গুরুদেব যজ্ঞতে বসলেন। ওম বিং 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 ওম সাহা, ওম বিং 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 সাহা, ওম কালিকায় নমো নমঃ। উঠোনের মাঝখানে যজ্ঞ কুণ্ডুর মধ্যে আগুনে সমর্পিত করলেন একের পর এক বিভিন্ন বিভূতি। যজ্ঞ চলতে লাগলো আর ঘরের ভেতর থেকে সবাই শুনতে লাগলো গুরুদেবের মন্ত্রোচ্চারণ। এইভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ বারান্দায় একটা চেয়ার রাখা ছিল। সেই চেয়ারটা শূন্যে উড়ে এসে এক পাশ থেকে অন্য পাশে গিয়ে আছড়ে পড়ল। তারপর জমিদার বাড়ির আকাশের মাথায় এক ঘন কালো কুণ্ডলীকৃত ধোঁয়ার সৃষ্টি হলো। তারপর তীরের বেঁকে আছড়ে পড়ল বাড়ির মধ্যে, আর প্রত্যেকটা ঘরের দরজা জানলা শুরু হলো ধাক্কার শব্দ, যা শুনে ঘরের ভেতরকার সদস্যরা প্রচণ্ড ভয়ে চিৎকার করতে শুরু করলো। গুরুদেব হুঙ্কার দিয়ে উঠলেন, এদই কি চাই তোর? আমি অতসী, এই বাড়িতেই তো আমার দরকার। এই বাড়ির জন্যই তো আজকে আমার এই অবস্থা। আমি ছাড়বো না। এই বাড়িতে তোর কি চাই? কেন? এই বাড়ি তোর কি ক্ষতি করেছে? কাকে ছাড়বি না? আদিত্য নারায়ণকে। কেন? ও তোর কি ক্ষতি করেছে? কি ক্ষতি করেছে? আমার জীবনটাকে ওই শেষ করেছে। আমার জীবনে অনেক স্বপ্ন ছিল, সব শেষ করেছে। আমরা গরিব ছিলাম। বাবা কষ্ট করে আমাকে কলেজে পড়াতো, তাই টিউশনি পড়াতে আমি এই বাড়িতে আসি। জমিদার রুদ্রনারায়ণের বড় ছেলের একমাত্র ছেলেকে আমি পড়াতে আসি। কিছুদিন পড়ানোর পর বুঝতে পারি আদিত্য নারায়ণ আমাকে লুকিয়ে লুকিয়ে দেখে। একদিন সামনাসামনি পড়ে যায় আমার। আমি জিজ্ঞাসা করি, কেন আমায় লুকিয়ে লুকিয়ে দেখে? তখনও বলে ও আমাকে ভালোবাসে। আমি বারবার বলেছি আমাদের প্রতি ভালোবাসা হতে পারে না। আমরা গরিব আর তোমরা হচ্ছ জমিদার। তবুও ও আমার পিছু ছাড়ে না, আমার সাথে ভালোবাসার অভিনয় করতে থাকে। একদিন হাতে একটা ব্লেড নিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে ও বলে ওকে ভালোবাসতেই হবে, না হলে ও হাতের শিরা কেটে নিজের জীবন দিয়ে দেবে। আমি কিছুটা ভয় পেয়ে যাই। পরে আমি ভাবতেও থাকি আমার মতো গরিব বাবার মেয়েকে কেউ সত্যিকারের
এতটা ভালোবাসতে পারে। যাই হোক, আস্তে আস্তে ওর ব্যবহার দেখে আমি ওকে ভালোবেসে ফেললাম। সেদিন বুঝিনি অভিনয়। ওর আসল উদ্দেশ্য ছিল আমার শরীরটাকে পাওয়া। একদিন কলেজ থেকে ফেরার পথে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়। ওই ঝড় বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমি জমিদার বাড়িতে এসে পড়ি। সেদিন পড়াতে পড়াতে হঠাৎই আদিত্য নারায়ণ জানলা দিয়ে আমাকে ইশারা করে ডাকে। আমি বাচ্চাটাকে পড়া করতে বলে বাইরে যাই ওর সাথে কথা বলার জন্য। তখন ও হাত ধরে আমায় টেনে নিয়ে যায় ঘরেতে। দেখি ওর হাতে একটা সিঁদুরের কৌটো। ও আমায় সিঁদুর পরিয়ে দেয়। আমি অবাক হয়ে যাই। এতটা অতর্কিত হয়েছিল ঘটনাটা, আমি পাথরের মতো দাঁড়িয়ে যাই। একটা ঝোড়ো হাওয়া এসে আমার সমস্ত চিন্তা ভাবনা উলট পালট করে দিচ্ছিল। তখনই আদিত্য নারায়ণ শক্ত করে জড়িয়ে ধরে আমার ঠোঁটে ঠোঁট রাখে। আমি হারিয়ে যাই ওর ভালোবাসায়। ও আমার সারা শরীর চুমোতে ভরিয়ে দেয়। তারপর আমরা দুজন বিছানায় মেতে উঠি যৌবন খেলায়। সেদিন নিজেকে আটকে রাখতে পারিনি। আমি আমার সমস্ত কিছু উজাড় করে দিয়েছিলাম ওকে, বিশ্বাস করেছিলাম ওকে। এইভাবে শুধু একদিন না, বেশ কয়েক মাস ধরে চলেছিল। একদিন হঠাৎ আমার ঋতুস্রাব বন্ধ হয়। খুব চিন্তায় ডাক্তারের কাছে যাই। ডাক্তার জানায় আমি সন্তান সম্ভবা। আমার মাথায় বাজ ভেঙে পড়ে। ও আমাকে বিয়ে করেছে ঠিকই, কিন্তু সেটা সবার আড়ালে। ওর বাড়ির সব সদস্যকে আমাকে মেনে নেবে। যাই হোক, কিছু চিন্তা ভাবনা নিয়ে সেদিনকার মতো ওদের বাড়ি গিয়েছিলাম পড়াতে। সুযোগ করেছিলাম ওর সঙ্গে কথা বলার। সুযোগ পেলাম, বললাম সবকিছু। ও যা বলল তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। বলেছিল ওর পক্ষে আমায় সবার সামনে স্বীকৃতি দেওয়া সম্ভব নয়। হ্যাঁ, অবশ্য চাইলে আমি যেন রক্ষিতা হয়ে থাকতে পারি। আর আমার সন্তানকে নষ্ট করে দেওয়ার কথা বলেছিল। আমি ওর হাতে পায়ে ধরেছিলাম, ওর ভয়ে মাথা ঢুকেছিলাম। ও আমায় লাথি মেরে সরিয়ে দিয়েছিল। বলেছিল আর দ্বিতীয় দিন যেন এই কথা আমি ওর কাছে না বলি। এখন কি করতাম? গ্রামে আমাকে সবাই ভালো মেয়ে হিসেবে চেনে। আর আমার শরীরটা যেটা বেড়ে উঠছে, মুখ দেখাবো কি করে আমি সবার কাছে? তাই অপারগ হয়ে আমায় ঝুলে যেতে হয়েছিল। আমার ভালোবাসা নিয়েও খেলা করেছে, আমার বিশ্বাসকে নিয়েও খেলা করেছে। আমি ওকে ছাড়বো না। তুমি কিছু করেও ওকে বাঁচাতে পারবে না। তুমি আমার এই বাড়িতে ঢোকা বন্ধ করতে পারো, কিন্তু আমার হাত থেকে ওর নিস্তার নেই। তোর সঙ্গে যা ঘটেছে সেটা সত্যি অমানবিক। একজন মায়ের কথা ভাব তুই। একটা ছেলেকে হারিয়ে মায়ের কি অবস্থা হতে পারে সেটা তো তুই বুঝিস। আমি বলছি ওর কৃতকর্মের ফল ও পাবে। তুই ওকে ছেড়ে দে। না, আমি ওকে ছাড়বো না। আমিও তো মা হয়েছিলাম, আমার পেটেও তো ওর সন্তান ছিল। কই, তুমি তো একবার সেটা ভেবে দেখছো না? আমি চলে যাচ্ছি, কিন্তু আমি ওকে ছাড়বো না। আস্তে আস্তে ঝড় থেমে গেল
আর গোটা জমিদার বাড়ি থমথমে আবহাওয়ার সৃষ্টি হলো। গুরুদেবের যা কথা জানার তা জানা হয়ে গেছে। তিনি আগুন নির্বাপিত করে উঠে দাঁড়ালেন। আস্তে আস্তে সকাল হয়ে যায়। সকাল হলে প্রভাবতী দেবীকে ডেকে বলেন, শোন, তুই তোর গর্ভে একটা পাপীকে জন্ম দিয়েছিস। ছোট থেকে তুই ওকে ঠিকঠাকভাবে মানুষ করতে পারিসনি। তোর শিক্ষায় অনেক গলদ আছে। এই বাড়িতে একটা মেয়ে পড়াতে আসতো না, যার নাম অতসী। তার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করে তোর সুপুত্র তাকে সন্তান সম্ভবা করে এবং পরে সেটা সে অস্বীকারও করে। তার ফলে মেয়েটা নিজের লজ্জা নিবারণের জন্য আত্মহত্যা করতে বাধ্য হয়। একটা কথা বলে রাখি, ওই পিশাচিনী এই বাড়িতে ঢুকবে না, সেই ব্যবস্থা আমি করে দিয়ে যাচ্ছি। কিন্তু তোর ছেলেকে আমি বাঁচাতে পারবো না। বলেছিলাম না, ভগবানের কাছে সবাই সমান। তা সে যত বড়ই ভক্ত হোক না কেন, কর্মফল তাকে ভুগতেই হবে। এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। এটা একটা নরক। তুই তোর ছেলেকে বাঁচাতে পারবি না বাঁচাতে। এই বলে গুরুদেব চলে যায়। আর সারা জমিদার বাড়ি জুড়ে নেমে আসে অন্ধকারের কালো ছায়া আর হাহাকার। গুরুদেব বলে গিয়েছিলেন বাড়িতে আর পিশাচিনী ঢুকবে না। সে ব্যবস্থাই গুরুদেব করে গেছেন। আবার উনি এটাও বলে গেছেন পিশাচিনী আদিত্য নারায়ণকে ছাড়বে না। তার মানে যতদিন আদিত্য নারায়ণ বাড়ির মধ্যে আছে সে সুরক্ষিত। বাইরে বেরোলেই তার মৃত্যু অনিবার্য। তাই সারাদিন তাকে ঘরের মধ্যে আটকে রাখা হতো। কিন্তু মাসখানেক পরে একদিন সকালবেলায় গ্রামের মানুষ সবাই দেখতে পেল জমিদার রুদ্রনারায়ণের ছোট ছেলে আদিত্য নারায়ণের মৃতদেহটা কালো বিলের জলে ভাসছে। এটা কি করে সম্ভব? সবসময় আদিত্য নারায়ণকে ঘরে তালাবন্দি অবস্থায় রাখা হতো। তাহলে সে বাড়ির বাইরে বেরোলো কি করে? সত্যিই কি গুরুদেব কিছু করেছিলেন, নাকি তিনিও চেয়েছিলেন পাপীদের শাস্তি হোক? সবকিছুই রহস্য। হিজলপুর গ্রামের লোকেরা আজও মনে রেখেছে সেই রাতগুলোর কথা। 20 বছর আগে ঘটে যাওয়া ঘটনার প্রায় 6 মাস পর থেকে গভীর নীরবতার মাঝে গ্রামের ওপর ভেসে আসতে শুরু করে এক অচেনা গানের সুর। পাতার ফাঁকে চাঁদের আলো নূরে ওঠে কবরের ছায়া। সুরটা ছিল করুণ, যেন কেউ বুকের ভেতর জমে থাকা কষ্টটা ছিঁড়ে সুরে ঢেলে দিচ্ছে। কেউ বলতো তারা নাকি দেখেছে কালো বিলের ধারে এক ধোঁয়াটে সাদা শাড়ি পরা নারীকে। চুলগুলো এলোমেলো, মুখটা দেখা যায় না, শুধু সেই হাহাকার ভরা গান। গানের সাথে সাথে চারপাশের বাতাস ভারী হয়ে যায়, আর বিলের জল কেমন অদ্ভুতভাবে ঘোলাটে হয়ে ওঠে। ধীরে ধীরে লোকজন বিলে মাছ ধরতে যাওয়া বন্ধ করে দিল। মাছ ধরার সাহস আর কারো রইল না। তবুও কেউ কেউ সাহস দেখিয়ে রাতের অন্ধকারের নৌকা নামালো কালো বিলে। কিন্তু সেদিনের পর থেকে যে কালো বিলে মাছ ধরতে যেত সে আর ফেরত না। পরদিন সকালে গ্রামের মানুষ দেখতে পেত বিলের জলে ভাসছে উল্টে যাওয়া ডিঙি, আর তার পাশে এক টুকরো গামছা।
বাতাসে তখনও যেন ভেসে আসছে সেই একই করুণ গান। পাতার ফাঁকে চাঁদের আলো দূর থেকে কেউ যেন ডাকছে অতল কালো বিলের গভীর থেকে। দূরে কেউ গায় কাঁদো সুরে ফিরে আয় ফিরে আয়। হালিম ছিল গ্রামের তরুণ জেলে, সাহসী, একরোখা এবং গোয়ারও বটে। ছোটবেলা থেকেই শুনে এসেছে কালো বিলের গল্প, সেই সাদা শাড়ির গল্প, গভীর রাতের গান আর নিখোঁজ জেলেদের কথা। কিন্তু হালিম এসব মানত না। একদিন চায়ের দোকানে বসে বন্ধুদের বলল, ভূত টুত কিছু নয়, ভয় পেতে পেতে মানুষ ভূত হয়ে গেছে রে। কালো বিলে দেখবি আমি মাছ ধরবো, দেখি কে আটকায়। বন্ধুরা আতঙ্কে একে একে মুখ নামিয়ে নিল। নন্দ বলল, আরে তারি আলিম, ও পথে যাস নে, গত মাসে নইন গেছিল রে, আর খোঁজ মেলেনি। ভয়েতে ভাই পেট ভরেনি গো, বুঝলে, মাছ ধরেই কালকের বাজারে আমি যাবো এবং বেচি আসবো, বুঝতে পেরেছ? বলে সে উঠে বাড়ির রাস্তা ধরল। আরে যা, আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি, তা মানতে আপত্তি কোথায়, কিছু বুঝলে বাবু। ও যা গোয়ার ও যাবেই, কি হবে এখন ভগবানই জানে। রাত তখন প্রায় 12টা। হাতে একটা পুরনো লণ্ঠন আর কাঁধে জাল নিয়ে হালিম পা রাখল কালো বিলের পথে। পথের দুপাশে তালগাছ আর ঝোপঝাড়, বাতাসে এক অদ্ভুত সোঁটা গন্ধ। দূরে কোথাও রাতজাগা পাখির কণ্ঠে হাহাকার। হালিমের লণ্ঠনের আলোটা কাঁপছে, যেন ভয়ে তারাও সরে যেতে চাইছে। বিলের ধারে পৌঁছে হালিম থমকে দাঁড়ালো। চাঁদের আলো বিলে পড়েছে, কিন্তু সেই আলো যেন জলে ডুবে গিয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। বিলটা নিস্তব্ধ, অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। এমন নীরবতা যেন কেউ নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে তার দিকে। হালিম ধীরে ধীরে ডিঙি নামালো জলে। ডিঙিটা দুলে উঠল, আর হালিমের পায়ের নিচে ঠান্ডা স্রোতের কাঁপুনি উঠল। সে গভীর শ্বাস নিয়ে জালটা ফেলল জলে। একটু পরেই জালে টান পড়ল, ভারী কিছু যেন আটকে গেছে। আরে এ তো মাছ একসাথে, এবার মাছগুলোকে দেখবি ধরে নিয়ে গিয়ে বাজারে বেচবো। আরে ভিতর দুধগুলো তাকিয়ে তাকিয়ে দেখতে থাকবি গো। জালটা সে টানতে শুরু করলো, কিন্তু জালটা আর উঠছে না। উল্টো দিক থেকে যেন কেউ টানছে জালটাকে। হালিমের বুকটা ধকধক করছে। সে আর কিছুই বুঝতে পারল না। সে আবার টান দিল। এবার হালিমের হাতটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। বাতাস কেমন ভারী হয়ে উঠল। লণ্ঠনের শিখাটা টিমটিম করে নিভে গেল। অন্ধকারে চারিদিক থেকে গেল, যেন কালো ধোঁয়ার মতো কুয়াশা। হালিম আতঙ্কে চিৎকার করতে গেল, কিন্তু গলা থেকে কোনো শব্দই তার আর বেরোলো না। হঠাৎ জালটা কে যেন নিজের মতো করে টেনে নিল নিচে, আর ডিঙিটা কেঁপে উঠল। হালিমের গাটা শিহরণ বয়ে গেল। জাল কে টানছে, কেমন যেন একটা অদ্ভুত ভার। সে কষ্ট করে জাল টেনে তুলল, আর পরেক্ষণেই বুকের ভেতরটা কেঁপে উঠল। জালে কোনো মাছ নেই, বরং তাতে আটকে আছে এক গোছা লম্বা চুল, ভেজা কাদামাখা। তবু যেন জীবন্ত দেহ থেকে সদ্য ছিঁড়ে আনা এক গোছা চুল।
চুলের গোড়ায় কাদার সাথে মিশে আছে থকথকে রক্ত। হালিমের নিঃশ্বাসটা বন্ধ হয়ে এলো। জালটা চড়ে ফেলে সে উঠে দাঁড়ালো, আর ঠিক তখনই বিলের জলটা কেঁপে উঠল নিজে থেকেই। কোনো হাওয়া নেই, তবু যেন ঢেউ উঠছে। বিলের মাঝখান থেকে ধীরে ধীরে ভেসে উঠল একটা অবয়ব, একজন নারী, সাদা শাড়ি পরা, চুল ভাসছে জলের ওপরে, মুখটা আধো অন্ধকারে ঢাকা। সে ধীরে ধীরে এগিয়ে আসছে হালিমের দিকে। চাঁদের আলোয় দেখা গেল তার চোখ নেই, শুধু দুটো গভীর কালো গর্ত। মুখের কোণ দিয়ে বেরিয়ে পড়ছে রক্তের ফোঁটা। যেন চুপচাপ সে হাসছে, নীরব এক নিষ্ঠুর হাসি। হালিম পা সরাতে চাইল, কিন্তু শরীরটা যেন পাথর হয়ে গেছে। নারীটা আরো কাছে এলো। জলের গা থেকে উঠছে কাদার গন্ধ আর এক ঠান্ডা বাতাস। আর ঠিক তখনই ওই অবয়বটা হাতটা বাড়িয়ে দিল তার দিকে। একটা বড় ঠান্ডা হাত, কাদামাখা হাত এসে চুমিয়ে গেল হালিমের গা। হালিমের মুখ থেকে বেরোলো একটা বিকট চিৎকার। তারপর সব নিস্তব্ধ। শেষবারের মতো দেখা গেল হালিমের লণ্ঠনটা বিলের জলে ভাসছে। তারপর ধীরে ধীরে জলে ডুবে গেল। তারপর সব নিস্তব্ধ। শুধু দূরে কোথাও সেই করুণ গানটা ভেসে এলো। পরদিন সকালে গ্রামের লোকজন হালিমের খোঁজে দল বেঁধে বেরোলো। রাতের কুয়াশা তখনও পুরোপুরি কেটে যায়নি। বাতাসে এক অদ্ভুত ঠান্ডা সোদা গন্ধ। কালো বিলের ধারে পৌঁছে তারা দেখল পাড়ের ঘাসগুলো ভেজা, যেন কেউ সেখানে সারা রাত হাঁটাহাঁটি করেছে। বিলের ধারে পড়ে আছে হালিমের ভাঙা লণ্ঠন। তেলের গন্ধ ছড়িয়ে আছে কাদায়, আর জলের ওপরে ভাসছে জালের একটা ছেঁড়া টুকরো। তাতে আটকে আছে একগোছা লম্বা কালো চুল। কেউ কাছে যেতে সাহস পেল না। শুধু বৃদ্ধ করিম চাচা কাঁপা গলায় বলল, এই গন্ধ, এই চুল, এটা মানুষ না রে, এটা ওই মেয়েটা। গ্রামের লোকজন নিঃশব্দে পিছু হটল। সেই দিন থেকে কেউ আর রাতের বেলায় কালো বিলের ধারে যায় না। চাঁদ উঠলে গ্রামের সব দরজা জানলা বন্ধ হয়ে যায়। কুকুরগুলো হঠাৎ চুপ করে যায়। তবু মাঝে মাঝে পূর্ণিমার রাতে হিজলপুরের বাতাসে ভেসে আসে এক মেয়েলি গলার সুর, যেন কান্নার মতো একটা গান। দূর থেকে শুনলে মনে হয় কেউ বিলের জলে দাঁড়িয়ে গাইছে। কখনো কখনো সাহসী কেউ জানালার ফাঁক দিয়ে তাকায়। তখন সে দেখে কালো বিলের ওপর দিয়ে ভেসে চলেছে একটা সাদা শাড়ি। তার চুলগুলো ঢেকে দিয়েছে জল। চাঁদের আলোয় ঠান্ডা বাতাসটা কেঁপে ওঠে, আর সেই গলা ক্রমশ কাছে আসে, যেন বিলের গভীর থেকে উঠে আসছে। তারপর আবার সব থেমে যায়। কালো বিলের জল কেঁপে ওঠে, যেন এখনো নিচে যেন কেউ নড়ছে। পাতার ফাঁকে চাঁদের আলো নূরে ওঠে কোমরের ছায়া। দূরে কেউ গায় কাঁদো সুরে, ফিরে আয় ফিরে আয়, সময় তো যায় ফিরে আয়।